ওকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমি চলে আসছি আবার একটা ভিডিও নিয়ে। আজকের টপিক সেই মানব শরীর তত্ত্বের সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়ে, বা ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিউরন নিয়ে, নিউরনের গঠন আর কিছু কিছু এমনি তথ্য ছিল সেগুলো নিয়ে। তো নিউরনের গঠনটা যদি আমরা আবার ছোট করে আবার একটু রিক্যাপ দিই, নিউরনের গঠনের মধ্যে কি ছিল? প্রধানত দুইটা ভাগ ছিল, কোষ দেহ আর প্রলম্বিত অংশ। কোষ দেহ বলতে মাঝখানের যেই কোষের মতো অংশটা ছিল সেইটাই, তার ভিতরে নিউক্লিয়াস থাকবে, আরও বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, কিন্তু সেন্ট্রিওলটা থাকবে না। আর হচ্ছে প্রলম্বিত অংশের ভেতরে ডেনড্রাইট আর এক্সন দুইটাই থাকে। এরপর ছিল এক্সনের কিছু অংশ ছিল, মানে এক্সনের গঠন ছিল, সেখানে ছিল হচ্ছে মায়োলিন তন্তু, তারপর হচ্ছে সোয়ান কোষ, আরও কিছু কিছু জিনিস ছিল। তারপরে ছিল হচ্ছে নিউরনের প্রকার। নিউরনের প্রকার ছিল হচ্ছে এটার মানে এক্সনের সংখ্যার উপর, যেমন হচ্ছে ছিল ইউনিপোলার, মাল্টিপোলার, এই যে জিনিসগুলো ছিল। তারপরে অল্প কিছু জিনিস ছিল। আচ্ছা, এটা একটু বের করি তাহলে। হ্যাঁ, এই যে ডেনড্রাইট ছিল, এক্সন ছিল, এরপর একটা পার্থক্য ছিল, আর এখানে হচ্ছে ভাগ ছিল যে নিউরনের প্রকারভেদ। এটা ছিল হচ্ছে প্রলম্বিত অংশের বা প্রবর্ধকের সংখ্যার উপর, এক্সনের উপর না শুধু, বাকি মানে প্রলম্বিত অংশের সংখ্যার উপর। এই যে এখানে পাঁচটা ভাগ ছিল, পাঁচটা ভাগের এখানে উদাহরণই লাগবে। আর এই দিকে এসে হচ্ছে কাজের প্রকৃতি অনুসারে তিন ভাগ, আবার হচ্ছে সংবেদন পরিবহনের দিক অনুসারে তিন ভাগ। এখন আমরা শুরু করব হচ্ছে নিউরনের প্রতিবেশী বা নিউরনের সহযোগী কোষগুলো। মানে হচ্ছে নিউরন তো মোটামুটি স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে নিউরন। তো তার কিছু প্রতিবেশী কোষ থাকে, সেগুলো হচ্ছে নিউরনের সহায়ক হিসেবে কাজ করে। কিরকম? নিউরন যে যোজক টিস্যুর ভিতর সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। আচ্ছা, আর ভিতরে যাই তারপর বলতেছি। নিউরোগ্লিয়াগুলো কখনো উদ্দীপ্ত হয় না। আকার, আয়তন ও সংখ্যার উপর ভিত্তি করে নিউরোগ্লিয়া কোষগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া আর হচ্ছে ইপেন্ডাইমা। অ্যাস্ট্রোসাইট প্রথমে দেখি। অ্যাস্ট্রো বলতে আমরা হচ্ছে মানে কিরকম স্টার, অ্যাস্ট্রোনট বা ওইসব অ্যাস্ট্রোলজি ওইসব জিনিস বুঝি। তা তার মধ্যে তারা কথাটা আমাদের এর জন্য মাথায় আসে। তো অ্যাস্ট্রোসাইট কোষগুলো তারকাকার হবে, কেন্দ্র থেকে বিচ্ছুরিত অসংখ্য সাইটোপ্লাজমিক অভিক্ষেপযুক্ত। অভিক্ষেপ দিয়ে এগুলো একদিকে রক্তচারিকা এবং অন্যদিকে নিউরনের সাথে যুক্ত থাকে। এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে। এই যে ছবিটা আছে, কিছুটা হচ্ছে মানে প্রচুর পরিমাণে অভিক্ষেপযুক্ত। আর এরপরে আছে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। এই কোষগুলো আকারে অপেক্ষাকৃত ছোট ও কম অভিক্ষেপযুক্ত। এরা স্নায়ুরজ্জুর মায়েলিন আবরণ গঠন করে। অলিগোডেন্ড্রোসাইটের এই যে অভিক্ষেপগুলো কিছুটা কম। আর এরপরে হচ্ছে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া হচ্ছে ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। এগুলোর দেহে অসংখ্য লম্বা, সরু ও জটিল আঁকাবাঁকা ধরনের অভিক্ষেপ থাকে। এদের উৎপত্তি হয় রক্ত থেকে। এগুলো গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ডিটেলসে আর একটু পরে বলছি, পড়িনি। ইপেন্ডাইমা। এসব কোষ মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের তরলপূর্ণ গহ্বরের প্রাচীর তৈরি করে। এরা এক ধরনের ঘনতলীয় আবরণী কোষ বা কিউবয়েডাল এপিথেলিয়াম। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড উৎপন্ন সংবহন ও শোষণের সাথে এসব কোষ জড়িত। এখন আমি আমার ভাষায় আসি। এইখান থেকে যেই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে নিউরোগ্লিয়ার চার ধরনের যে কোষ, সেই চারটা কোষের কাজ কি। অ্যাস্ট্রোসাইটের ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট নিউরনের পুষ্টি সরবরাহ করে। অলিগোডেন্ড্রোসাইট মায়েলিন আবরণ গঠন করে। আর মাইক্রোগ্লিয়া কি? আমরা যকৃতের ক্ষেত্রে বা মানুষের লিভারের ক্ষেত্রে ম্যাক্রোফেজের কথা পড়েছি। তো এই ম্যাক্রোফেজটা মানে শুধু মানে লিভারের ক্ষেত্রে ম্যাক্রোফেজ না, ম্যাক্রোফেজ। আচ্ছা, আরেকটু ডিটেলসে বলি যে মানুষের যে শ্বেত রক্তকণিকা, মানুষের শ্বেত রক্তকণিকার একটা হচ্ছে মনোসাইট। মনোসাইটটা কিছুটা বড় হয়ে কিছুটা আরেকটু অ্যাক্টিভ হয়ে তখন মনোসাইটটা ম্যাক্রোফেজে পরিণত হয়। ম্যাক্রোফেজ কি? ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের বৃহৎ অণু, যেটা হচ্ছে কোষ মানে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, মূলত ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবাণু ভক্ষণ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। তো ম্যাক্রোফেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন এই ম্যাক্রোফেজটা মানুষের দেহের অবস্থান অনুসারে নাম পাল্টায়। কিরকম? এই যে ম্যাক্রোফেজটা যখন লিভারে থাকতেছে তখন সেটাকে বলা হয় কুফার কোষ, কুফার। আর এরপরে ম্যাক্রোফেজটা যখন হচ্ছে ফুসফুসে থাকে তখন সেটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। যখন সেটা স্কিনে থাকে, যে কোনো স্কিন হোক যাই হোক সেইখানে যখন থাকবে তখন সেটাকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স সেল।
আর মস্তিষ্কের ক্ষেত্রে যখন থাকবে তখন সেটাকে বলা হয় মাইক্রোগ্লিয়া বা মাইক্রোগ্লিয়াল সেল। আর কিডনির ক্ষেত্রে কি জানি বলে, মেসেঞ্জিয়াল সেল মেবি, ভুলে গেছি। তো এই যে ফ্যাগোসাইটোসিস করবে, এগুলো হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করে। আর ইপেন্ডাইমার কাজ কি? ইপেন্ডাইমার কাজ হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি করা, মানে সিএসএফ সংক্ষেপে বলে, সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে এই চারটার কাজ গেল। ছবি আছে এখানে কিছু, এই ছবি অবশ্যই কোনো ধরনের মানে কোনো প্রকারের প্র্যাকটিস করার কোনো দরকার নেই। এই যে ম্যাক্রোফেজ কথাটা আছে। এরপরে আছে হচ্ছে সিন্যাপস। এই যে আমার এটা হচ্ছে আমার অ্যাডমিশনের সময়, মানে এইচএসসিতে একটা বায়োলজি বই পড়েছিলাম, আর অ্যাডমিশনের সময় এসে নতুন যেই আপডেট বইটা আসছিল সেইটা হচ্ছে নতুন করে যখন দাগাইছিলাম, এটা আমার নিজের হাতে দাগানো, সেই বইটার আমি আবার স্ক্যান করে ছবি তুলে রাখছি। তো ওই আমাদের আজমল স্যার, হাসান স্যার, এনারা তো কঠিন ব্যবসায়ী মানুষ, তারা হচ্ছে বছরে 3 বার বই চেঞ্জ করে, তথ্য চেঞ্জ করে, কেন তাকে জানে, এত টাকা নিয়ে কি করবে। আহ, যাই হোক, তো এরপরে হচ্ছে সিন্যাপস। সিন্যাপসের ব্যাপারটা কি? আমাদের যেই স্নায়ুতন্ত্র, সেখানে তো নিউরনটাই গাঠনিক একক। এখন এই নিউরনগুলা একটা আরেকটার সাথে যে যুক্ত হবে, সেই তাদের যুক্ত হওয়ার যে কানেকশন পয়েন্টটা, সেইটাকেই সিন্যাপস বলা হচ্ছে। কিরকম? স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরনে গঠিত হলেও নিউরনগুলোর মধ্যে কোনো প্রত্যক্ষ প্রোটোপ্লাজমীয় সংযোগ থাকে না। সাধারণত একটি নিউরনের একজন প্রান্ত অন্য নিউরনের ডেনড্রাইট প্রান্তের খুব কাছে অবস্থান করে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না। এভাবে দুইটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনের একজনের প্রান্ত শেষ হয় এবং অন্য একটি নিউরন শুরু হয়, তাকে সিন্যাপস বলে। আচ্ছা, স্নায়ু উদ্দীপনা সিন্যাপসের মাধ্যমে কেবল একদিকে বা পরিবাহিত হয়। ভিতরে কি আছে? এক নিউরনের একজন থেকে অপর নিউরনের ডেনড্রাইট বা কোষদেহে পরিবাহিত হয়। মানে ব্যাপারটা কিরকম? সিন্যাপস হচ্ছে একটা, ছবিটা দেখাই, এইটা হচ্ছে একটা সিন্যাপস। কিরকম? আহ, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে একটা নিউরনের শেষের প্রান্ত, এই অংশটা হচ্ছে একটা নিউরনের শুরুর প্রান্ত। এই দুইটা প্রান্ত যখন একসাথে আসতেছে, মাঝখানে কিছুটা ফাঁকা থাকবে, পুরোপুরি সংযুক্ত হবে না, পুরোপুরি লেগে থাকে না, মাঝখানে কিছুটা ফাঁকা থাকবে। এই পুরো অংশটাকে একসাথে হচ্ছে সিনাপস বলা হচ্ছে, সিনাপসের গঠন। তো আমরা ওইখানে যাচ্ছি। তো এখানে আরেকবার একটু মানে দেখি, প্রত্যেক এক্সন শাখার যে অংশ এ বিশেষ সংযোগ সৃষ্টি করে তাকে সিন্যাপটিক টার্মিনাল বলে। কিরকম? এই যে দুইটা যে নিউরন ছিল, দুইটা নিউরনের যেই প্রান্তগুলো, এইটা একটা সিন্যাপটিক টার্মিনাল, এইটা একটা সিন্যাপটিক টার্মিনাল। মানে দুইটা টার্মিনাল, বা টার্মিনালের বাংলা হচ্ছে প্রান্ত, বা প্রান্তই বোঝায়, এই ক্ষেত্রে প্রান্ত বোঝাচ্ছে। তো এইখানে যে দুইটা টার্মিনাল একসাথে যুক্ত হয়ে এই যে একটা সিন্যাপস গঠন করতেছে, প্রত্যেকটাকে বলা হচ্ছে সিন্যাপটিক টার্মিনাল। আচ্ছা, এই যে সিন্যাপটিক টার্মিনাল, সিন্যাপসেই নিউরন থেকে অন্যান্য কোষে তথ্য প্রেরিত হয়। দুটি নিউরনকে পৃথককারী 20 থেকে 30 ন্যানোমিটার ফাঁক, এটা জাস্ট একটা ধারণার জন্য, হচ্ছে সিন্যাপটিক ক্লেফট বা ফাঁক। সিন্যাপটিক ক্লেফট, সিন্যাপটিক ক্লেফট কি? এই যে মাঝখানে যে ফাঁকাটা, এইটাকে বলা হয় হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। ক্লেফট বলতে যে কোনো ধরনের খাদ বোঝায় বা ফাঁকা জায়গা বোঝায়। তো এইটাকে তাহলে বলা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। তারপরে আছে হচ্ছে যে নিউরন সংকেত পাঠায় তাকে প্রিসিন্যাপটিক নিউরন, আর যে নিউরন সংকেত গ্রহণ করে তাকে পোস্ট সিন্যাপটিক নিউরন বলে। মানে হচ্ছে যদি এরকম চিন্তা করি যে এই দিক থেকে আমাদের তথ্য আসতেছে বা উদ্দীপনা আসতেছে, তখন হচ্ছে এইটা হচ্ছে প্রিসিন্যাপটিক নিউরন আর এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন, তাই না? এই যে কি ছিল, যে নিউরন সংকেত পাঠায় তাকে প্রিসিন্যাপটিক, আর যেটা গ্রহণ করে সেটাকে পোস্ট সিন্যাপটিক। তাইলে উদ্দীপনা বা সংকেতটা প্রথমে যেহেতু এইখানে আসতেছে, প্রি মানে আগে, আর এটা হচ্ছে পোস্ট মানে পরে, আগে তাহলে প্রিতে আসতেছে, পরে পোস্টে যাচ্ছে। তারপরে কি আছে? সিন্যাপস দুই ধরনের, বৈদ্যুতিক ও রাসায়নিক। যে সিন্যাপসের গ্যাপ জংশনের, জংশন মানে কি, মানে যুক্ত স্থল বোঝায়, কিরকম বলে, ট্রেন জংশন বা এরকম, মানে একটা সংযোগস্থল আর কি। জংশনের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ এক নিউরন থেকে অন্য নিউরনে সরাসরি প্রবাহিত হতে পারে, সেটি বৈদ্যুতিক সিন্যাপস। হৃৎপিণ্ড ও মস্তিষ্কে বৈদ্যুতিক সিন্যাপস পাওয়া যায়। সিন্যাপসের বেশিরভাগই রাসায়নিক সিন্যাপস, যা নির্দিষ্ট কোষে তথ্য স্থানান্তরের জন্য প্রিসিন্যাপটিক নিউরন থেকে উৎপন্ন একটি নিউরোট্রান্সমিটারের মুক্তির উপর নির্ভর করে। এইখানে মোটামুটি দেখানো হয়েছে এই রাসায়নিক, এই রাসায়নিক সিন্যাপসটাই। সিন্যাপসের প্রকারভেদ। সিন্যাপস 4 ধরনের। কিরকম?
এক্সোসোম্যাটিক সিন্যাপস, এক্সোডেনড্রাইটিক সিন্যাপস, এক্সোনিক সিন্যাপস, ডেন্ড্রোডেনড্রাইটিক সিন্যাপস। এটা সহজে কিভাবে মনে রাখা যায়? তো দুইটা ভাগে মনে রাখা যায়, একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে এক্সন। ডেনড্রনের সাথে ডেনড্রন যুক্ত থাকবে, ডেন্ড্রোডেনড্রাইটিক সিন্যাপস। এরপরে এক্সনের সাথে বিভিন্ন জিনিস যুক্ত থাকবে, কিরকম? এক্সনের সাথে এক্সন যুক্ত থাকবে, এক্সনের সাথে ডেনড্রাইট যুক্ত থাকবে, এক্সনের সাথে সোম্যাটিক বা কোষ দেহ যুক্ত থাকবে। তাহলে এইভাবে হচ্ছে চারটা ধরন হচ্ছে, ভিতরে পড়লে আপনি বুঝতে পারবেন যে আমি যেটা বলছি সেটাই, যে এক্সনের সাথে ডেনড্রাইট যখন যুক্ত হবে তখন সেগুলোকে হচ্ছে মানে তখন সেটা হচ্ছে এই ধরনের সিনাপস গঠন করবে। এরপর হচ্ছে সিনাপসের কাজে আসি। সিনাপসের কাজ কি? নিউরন থেকে নিউরনের তথ্য স্থানান্তর করে। এক মানে স্নায়ু উদ্দীপনাকে কেবল একদিকে প্রেরণ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। বিভিন্ন নিউরনের প্রতি সমন্বিত সাড়া দেয়। অতি নিচু মাত্রার উদ্দীপনাকে বাছাই করে বাদ দিয়ে দেয়। প্রচণ্ড স্নায়ু উদ্দীপনায় নিউরোট্রান্সমিটার পদার্থের ক্ষরণ কমিয়ে অতি উদ্দীপনা প্রবাহে বাধা দেয়, ফলে কার্যকর অংশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাহলে একদম প্রথমটা কি বোঝাচ্ছে? তথ্য স্থানান্তর করতেছে। এরপরে কি আছে? স্নায়ু উদ্দীপনাকে কেবল একদিকে তথ্য প্রেরণ করে, মানে একটা নির্দিষ্ট দিক রাখে যাতে কোনো কলিশন না হয় উদ্দীপনার। বিভিন্ন নিউরনের প্রতি সমন্বিত সাড়া দেয়, ওরা যাই হোক। অতি নিচু মাত্রার উদ্দীপনাকে বাছাই করে বাদ দেয়, মানে যেইগুলা হচ্ছে আমাদের ডিটেক্ট করার দরকার নাই, যেই জিনিসগুলা আমাদের হচ্ছে মানে যে কোনো বিপদ বোঝাইতে বা কোনো প্রয়োজনীয় উদ্দীপনা বোঝাইতে দরকার নাই, সেগুলোকে এরা হচ্ছে বাছাই করে বাদ দিয়ে দেয়। আর হচ্ছে বেশি অতিরিক্ত ইয়া অতিরিক্ত উদ্দীপনা প্রবাহে বাধা দেয় যাতে আমাদের মস্তিষ্কে বা কোনো প্রকার স্নায়ুতন্ত্রে ক্ষতি না হয়। যেমন হচ্ছে একটা কথা বলা যায় যে, এইটার একটা উদাহরণ কিরকম বলা যায়, অনেক সময় দেখা যায় যে যে কোনো অ্যাক্সিডেন্টের সময় মনে করেন যে একটা রড এসে এই পাশে এফোর ওফোর করে ঢুকে গেছে, এইখান থেকে ঢুকে গেছে, ওই পাশ থেকে বের হয়ে গেছে, কিন্তু যার হাতে বা যার ঘাড়ে ওরকম ঢুকে গেছে সে কিছু বুঝতে পারতেছে না, মানে তার এইখানে একটা রড যে ঢুকছে বা কিছু হয়েছে সে সেটা বুঝতে পারতেছে না। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে শকে থাকা, মানে দ্যাট ম্যান ইজ ইন শক, এরকম বলা যায়। তো ওই শকে থাকা অবস্থায় এই যে 5 নম্বর পয়েন্টটা হচ্ছে অতিরিক্ত উদ্দীপনা মানে বন্ধ হয়ে যায় বা বাধা মানে মানে বন্ধ হয়ে যায়, বাধা পায়। ফলে কি হচ্ছে, ওই যে অতিরিক্ত উদ্দীপনা কি মানে এখান থেকে এই যে ঢুকে গেছে, এর ফলে এখানের টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে, স্নায়ু নষ্ট হয়ে গেছে, আরো বিভিন্ন জিনিস নষ্ট হয়ে গেছে। ফলে এখানে প্রচন্ড একটা ব্যথা তৈরি হওয়ার কথা, প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। তো এই প্রচন্ড ব্যথাটা মানুষ যাতে মানে ফিল না করে, এর জন্য এই জায়গাটার ব্যাপারটা ব্রেন বেমালুম ভুলে যায়, মানে ওই জায়গাটা সে ফিলই করতে পারে না। পরে এক সময় দেখা যায় যে রড বের করার সময় বা অনেক পরে যে রড ওই থাকা অবস্থায় তখন আস্তে আস্তে সে বুঝতে পারে যখন, তখন এখানে ব্যথা শুরু হয়। কিন্তু ওই অবস্থার একদম সাডেন যেই ব্যথাটা সেই জিনিসটা মানে আমাদের মানে স্বয়ংক্রিয় অবস্থায় এটা হচ্ছে বাধা পায় যাতে আমাদের ক্ষতি না হয়। এরপরে আছে হচ্ছে নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু। নিচে বর্ণিত রাসায়নিক বস্তুসমূহ নিউরন থেকে নিঃসৃত হয়। নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল। মানে এটা কিরকম, যে এই যে সিনাপসটা ছিল, কই গেল উপরে, এই যে এই যে সিনাপসটা ছিল, এই সিনাপসের মধ্যে থেকে যে কেমিক্যালের আদান প্রদানের মাধ্যমে বা রাসায়নিক পদার্থের আদান প্রদানের মাধ্যমে আমরা হচ্ছে উদ্দীপনাগুলো বুঝতে পারি। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের রাসায়নিক বার্তাবাহক যা সিন্যাপসে প্রিসিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনে তথ্য বহন করে। তথ্য স্থানান্তরের এই প্রক্রিয়াকে নিউরোট্রান্সমিশন বলে। ট্রান্সমিশন মানেই তো যে কোনো কিছু পাঠানো বা যোগাযোগ ব্যবস্থা আর কি। বিশ্রামরত অবস্থায় প্রিসিন্যাপটিক নিউরন থেকে নিউরন প্রত্যেক সিন্যাপটিক টার্মিনালে নিউরোট্রান্সমিটার সংশ্লেষণ করে এবং একাধিক ঝিল্লি ঘেরা প্রকোষ্ঠে আবদ্ধ করে, এর নাম সিন্যাপটিক ভেসিকল। ভেসিকল মানে কি? ভেসিকল মানে হচ্ছে বাহক। এইখানে প্রিসিন্যাপটিক নিউরনের ক্ষেত্রে কিছু বাবল দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে প্রিসিন্যাপটিক ভেসিকল। এই বাবলগুলোর ভিতরে এক মানে নির্দিষ্ট কেমিক্যাল ভরা থাকে। যখন প্রয়োজন হয় বাবলগুলো ফেটে যায়, তখন কেমিক্যালগুলো এখান থেকে এখানে এসে যাতায়াত করে। তাহলে ওইটা ভেসিকল বলতে বুঝলাম, সিন্যাপটিক ভেসিকল। এরপর হচ্ছে নিউরো ট্রান্সমিটারের প্রকার আছে। এখানে বিভিন্ন মানদণ্ডের হিসেবে মানে বিভিন্ন ক্যাটাগরির ভিতরে হচ্ছে এই বিভিন্ন নাম দেওয়া আছে, এত কিছু মানুষের মনে থাকে না। অ্যাডমিশনের সময় মুখস্থ করার চেষ্টা করছিলাম, যখন বসে পড়তেছি তখন মুখস্থ হয়েছিল, পরে মনে ছিল না, এটা স্বাভাবিক যেহেতু আমি মানুষ। তো তো আমরা একটু দেখি
অ্যামিনো অ্যাসিড, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড বা সংক্ষেপে এটাকে বলা হয় গাবা। আমি মাঝে একটা ট্যাবলেট কিনছিলাম, যে সেটা ছিল হচ্ছে এই কি জানি কি জানি নাম ছিল, মানে ওটা ছিল হচ্ছে কিছুটা মানে গাবার হেল্প করার জন্য। অ্যাসপারটেট, গ্লুটামেট, গ্লাইসিন, টরিন। আমি এটা কিভাবে জানি না মনে রাখতাম যে টরিন তো ছিল একটা টি, অ্যাসপারটেট এ, আর জি দিয়েছিল তিনটা, গ্লুটামেট, গ্লাইসিন আর গাবা। মনে থাকলে থাকবে, নাইলে কিছু করার নেই। অ্যামিনো অ্যাসিডের তাহলে ট্যাগ হচ্ছে ট্যাগ কিউব। বায়োজেনিক অ্যামাইন: অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, সেরোটোনিন। এর মধ্যে আমাদের পরিচিত কয়েকটা জিনিস আছে। অ্যাসিটাইল কোলিন অতটা পরিচিত না। ডোপামিন জিনিসটা আমরা অনেক সময় জানি, যেহেতু আমরা জেনজি জেনারেশন। তো এইখানে ডোপামিনের ব্যাপারটা কি? ডোপামিন হচ্ছে আমাদের যে কোনো কিছু পছন্দ করতে সাহায্য করে। মানে কিরকম? যে আমরা যেই ঘন্টার পর ঘন্টা বসে বসে রিল দেখি, এই জিনিসটা হচ্ছে কিছুটা আমাদের ডোপামিনের ক্ষয়ের জন্য হয়। কিরকম? যে ডোপামিনের কাজ হচ্ছে কোনো একটা জিনিস আমরা করতে পছন্দ করা, মানে তার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করা। পড়তে বসে ফোন চালানোর প্রতি যে আগ্রহটা সৃষ্টি হয়, সেটা হয় হচ্ছে ডোপামিনের কারণে। মানে কিরকম? যে ওই ফোন চালানোর সময় আমাদের বিভিন্ন কন্টেন্ট যখন সামনে আসে, রিল আসে, গেম আসে, ফেসবুক হাবিজাবি ওইসব আসে, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ হয়। এই ডোপামিন ক্ষরণ হইলে আমাদের মস্তিষ্কে সুখ অনুভব হয়। ফলে হচ্ছে আমরা এই ডোপামিনের আশায় ফোনের দিকে হাত বাড়াই। তার আর ডোপামিন হচ্ছে মানে কন্ট্রোলে রাখাই মূলত এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আছে হচ্ছে হিস্টামিন। হিস্টামিন জিনিসটা আমরা হচ্ছে ব্লাডের মানে কত 4 অধ্যায়ে পড়েছিলাম হিস্টামিনের কথা। হিস্টামিন হচ্ছে মানুষের দেহে প্রধানত অ্যালার্জির লক্ষণ প্রকাশ করে। এপিনেফ্রিন হচ্ছে, এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিনের আর একটা নাম হচ্ছে অ্যাড্রেনালিন, আর হচ্ছে নর অ্যাড্রেনালিন। কিরকম? এই দুটো হচ্ছে কেমিক্যাল ল্যাব মানে কেমিক্যাল নাম, মানে কেমিক্যাল বলতেছি কেন, কৃত্রিম নাম। মানে মানুষ যখন ল্যাবের ভিতরে এইগুলো তৈরি করে অ্যাড্রেনালিন, তখন সেটাকে এপিনেফ্রিন বলে। অ্যাড্রেনালিনের কাজ কি? অ্যাড্রেনালিনের কাজ হচ্ছে মূলত মানুষের আহ, বিপদের মুহূর্তে বা যে কোনো ধরনের প্রয়োজনীয় মুহূর্তে মানুষের একটা রেজ তৈরি করে। রেজ কিরকম? RAGE, রেজ যেটা, সেটা হচ্ছে কিছুটা অ্যাগ্রেসিভ বা উগ্র করে তোলে। কিরকম? যে আহ, মানুষকে আপনি ধরেন হাঁটতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখতেছেন আপনার পিছনে 4-5টা কুকুর ডাকতে ডাকতে দৌড় দিতে দিতে চলে আসতেছে আপনার পিছনে। আপনি পাইছেন ভয়। আপনার মানে তখন ব্রেনে কেমন কাজ করবে? ওরা যেহেতু এতক্ষণ পরে হুটহাট করে আমার দিকে দৌড়ায় আসতেছে, রাস্তায় আর কেউ নাই, আমার দিকেই আসতেছে, তাইলে আমার এখন কি করতে হবে? আমার দৌড়াইতে হবে। কিরকম? মানে তখন হচ্ছে আমাদের দেহে এই অ্যাড্রেনালিনটা ক্ষরণ হবে। অ্যাড্রেনালিন কি করবে? আমাদের মস্তিষ্কে উদ্দীপনা পাঠাইবে যে আমি বিপদে আছি, আমার এখন বাঁচতে হবে, আমার এখন কি করতে হবে? আমার টান দিয়ে দৌড় দিতে হবে। টান দিয়ে দৌড় দিলে কি করতে হবে? সাথে সাথে আমার হচ্ছে সারা দেহে ব্লাড ফ্লো বাড়াইতে হবে। ফলে আমার হার্টটা আরো জোরে পাম্প করতে হবে বা আরো তাড়াতাড়ি পাম্প করতে হবে। ফুসফুসটা যাতে আরো ভালো করে বাতাস ইনটেক করতে পারে, বের করতে পারে, সেটার জন্য কাজ করতে হবে। ওর ব্লাড ফ্লো বেড়ে যাবে, তারপরে হচ্ছে ঘাম হবে, তারপরে আরো বিভিন্ন জিনিসপাতি হবে। তখন হচ্ছে ওই বিপদের অবস্থায় বা ইমার্জেন্সি অবস্থায় হচ্ছে খাদ্য পরিপাক বা যেই জিনিসগুলা একটু সময় বন্ধ রাখলে মানুষ মরবে না, সেই জিনিসগুলা কিছুটা বন্ধ রাখে। ফলে হচ্ছে ওই অবস্থা থেকে বা বিপদ থেকে মানুষ বাঁচার জন্য সম্পূর্ণ একটা মনোযোগ দিতে পারে। এই যে বিপদের থেকে বাঁচা বা এইসব ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন এগুলো কন্ট্রোল করে। আর সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিনের কাজ হচ্ছে ব্লাড ভেসেল বা রক্তবাহিকাটাকে সংকুচিত করা। এটা হতে পারে রক্ত জমাট বাঁধার কারণে বা মানে রক্ত জমাট বাঁধার প্রভাবক হিসেবে, মানে ওইটা সংকুচিত হলে রক্ত জমাট বাঁধতে সুবিধা হয়। তারপরে হচ্ছে ব্লাড মানে সরি ব্লাড প্রেশার কমে গেলে বা হাইপোটেনশন হইলে তখন হচ্ছে এই ব্লাড ভেসেল সংকুচিত হইলে তখন প্রেশারটা একটু কন্ট্রোলে আসে। তো এইগুলো মোটামুটি দেখলাম। এরপরে হচ্ছে ট্রেস অ্যামাইন্সের, এগুলো আমার এখনো মানে পড়ছিলাম, এখনো নতুন নতুন লাগে। তারপরে কোলেসিস্টোকাইনিনের কথাটা তো আমরা দেখছিলাম যে ওই ওই খাবার পরিপাকে ছিল 3 অধ্যায়ে। তারপরে হাবিজাবি আরো কিছু কিছু আছে, ওগুলো আসলে পড়ার কোনো দরকার নেই। পারলে, যদি পারেন, এই তিনটা যদি পারেন মনে রাখতে পারেন। কারণ এখানে অল্প অল্প আছে, যেখানে অল্প থাকে সেখান থেকে মানে কোশ্চেন দেওয়ার একটা চান্স থাকে। এগুলো সেরকম আসে না, কিন্তু যদি মানে পারেন, সময় থাকে,
তখন পড়তে পারেন। মানে কার্যক্ষমতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটারের শ্রেণীবিন্যাস নিম্নরূপ: উত্তেজক অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, এটিপি, সিও বা কার্বন মনোক্সাইড; বাধাদায়ক গাবা, গ্লাইসিন, টরিন; উত্তেজনক ও বাধাদায়ক অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এনো, আর হচ্ছে এনকেফালিন, আর হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এটা ছিল হচ্ছে নিউরোট্রান্সমিটার। এরপর আছে হচ্ছে নিউরো হরমোন আর নিউরোসিক্রেশন। নিউরো হরমোন কি? যখন কোনো রাসায়নিক দ্রব্য নিউরন থেকে নিঃসৃত হয়ে রক্তে প্রবেশ করে হরমোনের মতো কাজ করে, তখন সেসব রাসায়নিক দ্রব্যকে নিউরো হরমোন বলে। তারপরে কি আছে? নিউরোসিক্রেশন। যে রাসায়নিক বস্তু নিউরন থেকে উৎপন্ন বা নিঃসৃত হয়ে বহিঃকোষীয় তরল বা নির্দিষ্ট অঙ্গে মুক্ত হয় তাকে নিউরোসিক্রেশন বলে। নট দ্যাট ইম্পর্টেন্ট। তো নিউরো হরমোনের ক্ষেত্রে একটা জিনিস একটু দরকার, যে মানুষের মস্তিষ্ক থেকে, হাইপোথ্যালামাস বা ওইসব কিছু কিছু আশেপাশের জায়গা থেকে এডিএইচ বা ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন তৈরি হয়। এডিএইচ বা ভেসোপ্রেসিন হচ্ছে, আমরা হচ্ছে আমি যখন 4 অধ্যায়ের বা হিউম্যান হার্টের যে সিরিজটা ছিল সেখানে আমি দেখাইছিলাম ব্যারো রিসেপ্টরের মধ্যে যে আমাদের মানুষের রক্তচাপ যখন কমে যায় তখন এডিএইচ আর ভেসোপ্রেসিনটা সংগ্রাহক নালীতে যে কাজ করে, সেখানে যে রক্তচাপটা বাড়ানোর জন্য কাজ করে। আর অক্সিটোসিন কি? অক্সিটোসিন হচ্ছে মেইনলি মেয়েদের হরমোন। সেখানে হচ্ছে কিছুটা বলা যায় যে মাতৃদুগ্ধকরণে প্রভাবিত করে, আরও কিছু হচ্ছে কি বলে ওগুলারে, প্রেগনেন্সি টাইমের কিছু কিছু কাজ এই অক্সিটোসিন কন্ট্রোল করে। এটা হচ্ছে পরে প্রজননের অধ্যায়ে যায় কিছুটা জানা যাবে। না, এই অধ্যায়েও আছে, এই অধ্যায়ের শেষের দিকে আছে। আর নিউরোসিক্রেশনের কথা না বলি। এরপরে হচ্ছে সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। এই জিনিসটা সিকিউতে আমি আসতে দেখছি। এর ভিতরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ছবিটা। এই ছবিটা দেখে আমরা কি বুঝতেছি? এই ছবিটা দেখে বুঝতেছি এটা হচ্ছে প্রিসিন্যাপটিক টার্মিনাল, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক টার্মিনাল। এইখানে এই যে গোল গোলগুলো, এগুলো হচ্ছে সেই ভেসিকল। এই যে গোল গোলগুলো ভেসিকল, এই দিক থেকে উদ্দীপনা আসছে। আচ্ছা, ছবিটা আমরা দেখছি, এখন আমরা একটু লেখাটা আরেক ভালো করে দেখলে আসলে ছবিটা আপনাদের বুঝতে সুবিধা হবে। একটি স্নায়ু উদ্দীপ্ত হলে যে স্নায়ু আবেগ বা উদ্দীপনা উৎপন্ন হয় তা স্নায়ুর ভিতর দিয়ে পরিবাহিত হয়ে সিন্যাপটিক নবে পৌঁছে নবের ঝিল্লিকে উদ্দীপ্ত করে, ফলে ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। কত কিছু লিখছে! মানে যখন উদ্দীপনাটা আসতেছে, প্রিসিন্যাপটিক নবের যে ঝিল্লিটা থাকে, এই যে বাইরের যে মেমব্রেন বা ঝিল্লিটা থাকে, সেইটার ভেদ্যতা বেড়ে যায়। এইটুকু বলছে। ভেদ্যতা বেড়ে গেলে নবের চারপাশের, অর্থাৎ কোষ বহিস্থ, মানে এই টার্মিনালের বাইরের যেসব, মানে বাইরের জায়গা, কোষ বহিস্থ তরল পদার্থ থেকে ক্যালসিয়াম নবের ভিতরে ঢোকে। ক্যালসিয়াম আয়ন আর কি, ক্যালসিয়াম আয়নটা তাইলে নবের ভিতরে ঢুকতেছে। কখন? উদ্দীপনা যখন আসছে, উদ্দীপনা প্রিসিন্যাপটিক নবে এসে ঝিল্লির ভেদ্যতা বাড়ায় দিছে। ভেদ্যতা বাড়ানোর ফলে বাইরে থেকে ক্যালসিয়াম আয়ন প্রিসিন্যাপটিক টার্মিনালে ঢুকতেছে। ক্যালসিয়াম নবের, প্রিসিন্যাপটিক নবও বলা যায়, নব, নবের ভিতরকার তরলে হচ্ছে অবস্থিত মাইটোকন্ড্রিয়ার নিষ্ক্রিয় এটিপিএজ এনজাইমকে সক্রিয় করে। কোনো কিছু শেষে এজ থাকলে সেটা এনজাইম বলা যায়। তো এটিপি ভাঙে যেটা, সেটা হচ্ছে এটিপিএজ এনজাইম। তাহলে ক্যালসিয়াম ঢুকে এটিপিএজ এনজাইমকে সক্রিয় করলো। এটিপিএজ এনজাইম এটিপিকে ভেঙে জৈব শক্তি বের করলো। তাহলে আবার রিভিশন দিই। তাহলে হচ্ছে উদ্দীপনা আসলো, প্রিসিন্যাপটিক নবের ভেদ্যতা বেড়ে গেল, ফলে বাইরে থেকে বা কোষ বহিস্থ তরল থেকে ক্যালসিয়াম আয়ন প্রিসিন্যাপটিক নবে প্রবেশ করলো। প্রিসিন্যাপটিক নবে প্রবেশ করে কি করলো? প্রিসিন্যাপটিক নবের ভিতরে মাইটোকন্ড্রিয়া ছিল, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপিএজ এনজাইমকে সে সক্রিয় করলো, ফলে এটিপি ভেঙে জৈব শক্তি তৈরি হলো। এটিপি তো শক্তির মানে কয়েন বলা যায় আর কি, মানে শক্তির একক আর কি। তো এটা হচ্ছে এটিপি থেকে জৈব শক্তি তৈরি করলো। এরপরে হচ্ছে এ জৈব শক্তি সিন্যাপটিক নবে অবস্থিত অ্যাসিটাইল কোলিন নামে রাসায়নিক প্রেরক পদার্থে পূর্ণথলিকে বিদীর্ণ করে, ফলে অ্যাসিটাইল কোলিন বেরিয়ে পড়ে। মানে কি? প্রিসিন্যাপটিক নবে যে ভেসিকল ছিল, গোল গোল যেই ব্যাগগুলো ছিল, সেই ব্যাগগুলো ফেটে যায়। ফলে কি হচ্ছে? সেই ব্যাগের ভিতরে যে নিউরোট্রান্সমিটার ছিল, নিউরোট্রান্সমিটার বলতে এইখানে অ্যাসিটাইল কোলিনের কথা বলা আছে। অ্যাসিটাইল কোলিনটা তাইলে ওই ব্যাগগুলো ফেটে বা ওই ভেসিকলগুলো ফেটে বের হয়ে পড়লো। ফলে ওটা কি করলো? এই যে বের হয়ে পড়লো। আর অ্যাসিটাইল কোলিন সিন্যাপটিক ক্লেফট পেরিয়ে, আচ্ছা ওখানে একটু বাদ গেছে, পূর্ণথলিকে বিদীর্ণ করে, ফলে অ্যাসিটাইল কোলিন বেরিয়ে পড়ে। আচ্ছা, বেরোলো। অ্যাসিটাইল কোলিন সিন্যাপটিক ক্লেফট পেরিয়ে পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে অবস্থিত রিসেপ্টরের উপর জমা হয়ে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ তৈরি করে। কি হচ্ছে? ফলে ওই যে
জৈব শক্তির ফলে এই ভেসিকলগুলো ফেটে যাচ্ছে। ভেসিকলের ভিতরে থাকা নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন এই প্রিসিন্যাপটিক নিউরন থেকে মানে সরি প্রিসিন্যাপটিক নব থেকে একবার বের হয়েই যাচ্ছে। বের হয়ে সিন্যাপটিক ক্লেফট মানে ফাঁকা জায়গাটা পার হয়ে পোস্ট সিন্যাপটিক নবের এই যে লাল লাল যে জিনিসগুলো ছিল, এই যে এইটা হচ্ছে ফাঁকা রিসেপ্টর, বাকিগুলো হচ্ছে ভরাট রিসেপ্টর। ফাঁকা রিসেপ্টর একটা খাঁজ থাকে, সেই খাঁজে এসে এই যে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের মতো এই যে অ্যাসিটাইল কোলিন জিনিসটা, সেই জিনিসটায় খাঁজে এসে বসে এই রিসেপ্টরের সাথে যুক্ত হচ্ছে। ফলে কি তৈরি হচ্ছে? অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ। অ্যাসিটাইল কোলিন যখন রিসেপ্টরে এসে যুক্ত হচ্ছে তখন সেটাকে একসাথে বলতেছে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ। যৌগ সৃষ্টি করলো। তারপর কি হচ্ছে? যৌগটি পোস্ট সিন্যাপটিক ঝিল্লির ভেদ্যতা বাড়িয়ে দেয়। আগে হচ্ছে প্রিসিন্যাপটিকের ঝিল্লির ভেদ্যতা বাড়িয়ে দিয়েছিল, এবার অ্যাসিটাইল কোলিন এসে এই পোস্ট সিন্যাপটিক নবের ঝিল্লির ভেদ্যতা বাড়িয়ে দিচ্ছে। তারপরে কি হচ্ছে? ফলে সোডিয়াম আয়ন ঝিল্লির ভিতর দিয়ে প্রবেশ করে এবং পটাশিয়াম আয়ন ঝিল্লির বাইরে চলে আসে। ফলে অর্থাৎ সোডিয়াম আর পটাশিয়ামের আদান প্রদান ঘটে। অ্যাসিটাইল কোলিন যখন পোস্টসিন্যাপটিক নবের এই যে রিসেপ্টরে এসে যুক্ত হলো, ফলে ঝিল্লির ভেদ্যতা বেড়ে গেল। তখন সোডিয়াম আর পটাশিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকলো, আর সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকলো, আর পটাশিয়াম ভিতর থেকে বাইরে গেল। ফলে এখানে একটা এক্সচেঞ্জ হলো, সোডিয়াম এক যোজনীর আর পটাশিয়াম এক যোজির। তাইলে হচ্ছে এই দুইটা একটা আরেকটার সাথে এক্সচেঞ্জ হয়ে গেল, দুইটা যেহেতু প্লাস ছিল। তারপর ফলে কি হচ্ছে? এভাবে ক্রমশ ক্রিয়া বিভব বা অ্যাকশন পোটেনশিয়ালের সৃষ্টি হয়। ক্রিয়া বিভব এক্সন বা কোষ দেহ বরাবর প্রবাহিত হয়। সিনাপসের একমুখী পরিবহন ধর্মের জন্য স্নায়ু প্রবাহ শুধু একদিকে অর্থাৎ নিউরনের এক্সন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয়। আচ্ছা, এই যে ফুল প্রসেসটা এত হাবিজাবি করে লিখছে, এই জিনিসটা এইখানে একটা প্রবাহ চিত্রের মাধ্যমে খুবই সহজে দেখানো আছে। প্রথমে স্নায়ু উদ্দীপনা আসলো। স্নায়ু উদ্দীপনা প্রিসিন্যাপটিক নিউরনে প্রিসিন্যাপটিক নবে আসলো। তখন বহিঃকোষীয় তরল থেকে সিন্যাপটিক নবে ক্যালসিয়াম প্রবেশ করলো। প্রিসিন্যাপটিক নবটায় বাইরে থেকে ক্যালসিয়াম প্রবেশ করলো। ফলে এই সিন্যাপটিক ভেসিকলটা ফেটে গেল, আর তার থেকে নিউরোট্রান্সমিটার পদার্থ বা অ্যাসিটাইল কোলিন বের হয়ে গেল। পরে সেটা প্রিসিন্যাপটিক ঝিল্লি পার হয়ে সিন্যাপটিক ক্লেফট পার হয়ে পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর যৌগ তৈরি করে, মানে এই রিসেপ্টরের সাথে এসে যুক্ত হচ্ছে, ফলে একটা যৌগ তৈরি হচ্ছে। বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম প্রবেশ করে আর হচ্ছে পটাশিয়াম বের হয়ে যায়। ফলে আলটিমেটলি একটা পোটেনশিয়ালের তৈরি হয়, সেটা হচ্ছে স্নায়ু সংকেত পরিবহন হিসেবে দেখাইছে। তো এই মানে প্রবাহ চিত্রটাও কিছুটা সংক্ষেপে করছে। আমি লাস্টবার এই জিনিসটা আর একবার একটু বলে যাচ্ছি। একদম প্রথমে উদ্দীপনা আসলো, কোথায় আসলো? প্রিসিন্যাপটিক নবে। প্রিসিন্যাপটিক নবে যখন আসলো, আসার পরে হচ্ছে এই যে এই ঝিল্লির ভেদ্যতা বেড়ে যাচ্ছে, মানে প্রিসিন্যাপটিক নবের ঝিল্লির ভেদ্যতা বেড়ে যাচ্ছে। ফলে বাইরে থেকে ক্যালসিয়াম আয়ন প্রিসিন্যাপটিক নবে প্রবেশ করতেছে। প্রবেশ করে কি করতেছে? এই প্রিসিন্যাপটিক নবের ভিতরে মাইটোকন্ড্রিয়া ছিল। মাইটোকন্ড্রিয়ার ভিতরে তো শক্তি তৈরি হয়, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপির জিনিসপাতি থাকা স্বাভাবিক। এটিপি এজ এনজাইমকে সক্রিয় করতেছে, সক্রিয় করে এটিপিকে ভেঙে জৈব শক্তি তৈরি করতেছে। এই জৈব শক্তিটা কি করতেছে? এই জৈব শক্তিটা ভিতরের যে ভেসিকলগুলো ছিল বা নিউরোট্রান্সমিটারের যে বাহকগুলো ছিল, এই বাহকগুলোকে ফাটিয়ে ফেলছে। ফলে কি হচ্ছে? নিউরোট্রান্সমিটারগুলো মুক্ত হয়ে যাচ্ছে, বা অ্যাসিটাইল কোলিন যেটা, সেটা মুক্ত হয়ে যাচ্ছে। ফলে সেটা প্রিসিন্যাপটিক নবের ঝিল্লি ভেদ করে এই সিন্যাপটিক ক্লেফট পার হয়ে পোস্ট সিন্যাপটিক নবের রিসেপ্টরে যে যুক্ত হচ্ছে। ফলে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ তৈরি হচ্ছে, কঠিন কিছু না। ফলে এই যে যে একটা যৌগ তৈরি করলো, ফলে পোস্ট সিন্যাপটিক নবের এই যে ঝিল্লিটা, এই ঝিল্লির প্রবেশ্যতা বেড়ে যাচ্ছে। ফলে তখন কি হচ্ছে? তখন এই যে একটা আদান প্রদানের সুযোগ বেড়ে যাচ্ছে। তখন বাইরে থেকে বা এই যে বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম আয়ন ভিতরে প্রবেশ করতেছে, পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে যাচ্ছে। ফলে সেখানে একটা
ক্রিয়া বিভব বা অ্যাকশন পোটেনশিয়ালের সৃষ্টি হয়। এই অ্যাকশন পোটেনশিয়ালের সৃষ্টির মাধ্যমেই হচ্ছে এই উদ্দীপনাটা নিউরন থেকে নিউরনে প্রবাহিত হইতে থাকে। আর এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা হইতে সময় লাগে মাত্র 0.5 মিলি সেকেন্ড। 1 সেকেন্ড তো নাই, মিলি সেকেন্ডও না, তারও কম, মিলি সেকেন্ডের অর্ধেক। তাইলে এরপরে আছে হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, মানে হচ্ছে মূল স্নায়ুতন্ত্রের গঠন বা ওইসব কিছু এইখান থেকে শুরু। এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। এইখান থেকে হচ্ছে আসলে মজা শুরু। তো এইগুলো হচ্ছে কিছুটা গাজির পাঠ ছিল, মানে গাজির পাঠ না, অবশ্যই লাগবে, কিন্তু এখান থেকে মূল মজাগুলো শুরু। তো আজকে এই পর্যন্তই। তাহলে থ্যাংক ইউ, আর কিপ লার্নিং। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।